যে খেয়াল করেন, আজকে আমাদের গুরুত্বপূর্ণ দুটো টপিকস, একটা হচ্ছে যে সন্ধি আর একটা হচ্ছে উপসর্গ। শব্দ গঠনের যে দুইটা প্রক্রিয়া আছে তার ভিতরে সবচেয়ে অন্যতম হচ্ছে যে সন্ধি আর হচ্ছে যে উপসর্গ। খেয়াল করেন, সন্ধি আমরা বলি যে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলি। এই সন্ধি প্রত্যয়, তারপরে হচ্ছে যে আপনার উপসর্গ, সমাস, তারপরে হচ্ছে যে বিরুক্ত শব্দ, এদের মাধ্যমে আমরা মূলত শব্দ গঠন করি, সাধিত শব্দ গঠন করি। মজার বিষয়, উপসর্গ, প্রত্যয় আর সন্ধি, এদের বিন্যাসটা অনেকটা একই রকম, কিন্তু এদের ভিতরে সূক্ষ্ম পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্য কি? যেমন আমি দেখেন, সূক্ষ্ম পার্থক্য বলতে বোঝাচ্ছে উপসর্গ কাকে বলে। অর্থের অব্যয়সূচক শব্দ অংশকে উপসর্গ বলে। উপসর্গ নিজস্ব কোনো অর্থ থাকে না, কিন্তু একটা অর্থবাচক শব্দের পূর্বে বসে নতুন অর্থ দান করে। আমি এখানে একটা যদি শব্দ লিখি, একটা শব্দ লিখলাম, সেটা হচ্ছে কি আহার। আহার একটা শব্দ আমি এখানে লিখছি, হার। এই হার শব্দের অর্থ কি হতে পারে? হয় এটা পরাজিত হার অথবা গলার হার, তার মানে এই হারের অর্থ আছে। ঠিক যার অর্থ আছে শুধু তার পূর্বেই উপসর্গ বসতে পারে। ঠিক আছে, তাহলে হার শব্দের অর্থ হয় গলার হার অথবা পরাজিত হার। ঠিক এর পূর্বে যখন আমি আ বসালাম, আ যোগ হার হয়ে গেল হচ্ছে যে কি আহার। এই আহার শব্দের অর্থ কি খাবার। আ শব্দের কোনো অর্থ নেই, আহার শব্দের অর্থ ছিল। তাহলে উপসর্গ কি? উপসর্গ হচ্ছে যে একটা অর্থবাচক শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠনে যেসব অব্যয়সূচক শব্দ অংশ সাহায্য করে তাদেরকে উপসর্গ বলা হয়। এই আমরা যদি এখানে বি বসাই, তাহলে বি যোগ হার সমান সমান হয়ে গেল কি বিহার, ভারতের একটা রাজ্য। এখানে যদি আমি প্রো যোগ হার বসাই, তাহলে হয়ে গেল কি প্রহার, অর্থাৎ উত্তম মধ্যম দিয়া। তাহলে উপসর্গের মাধ্যমে একাধিক নতুন শব্দ এবং অর্থবাচক শব্দ গঠন করা যায়। পাশাপাশি একের অধিক উপসর্গ বসতে পারে, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে যেন অর্থবাচক শব্দটা শেষে থাকে, তাহলে সামনের শব্দগুলো উপসর্গ হিসেবে কাউন্ট হবে। দেখেন, আমি যদি এখানে লিখি যে ভূগোল যোগ লিখলাম হচ্ছে কি ইক সমান সমান হচ্ছে ভৌগোলিক। দেখেন, ভূগোল শব্দের অর্থ আছে কিন্তু ইক শব্দের অর্থ নেই। তাহলে আমরা বলতে পারি যে শব্দের একটা শব্দ কি লিখলাম, আমরা এখানে কি লিখছিলাম ভৌগোলিক। ভৌগোলিক, এই ভৌগোলিক শব্দটার মূল শব্দ হচ্ছে ভূগোল। এখন দেখেন, এই ভৌগোলিক শব্দের যে মূল শব্দ ভূগোল, এর ভিতরে কি কোনো ক্রিয়াবাচক বা ক্রিয়াজাত কোনো কিছুকে বোঝাচ্ছে না, এটা একটা নাম। তাহলে আমরা বলতে পারি যে এই নাম শব্দের যে মূল অংশ, ঠিক আছে, নাম শব্দের মূল অংশ সেটাকে বলা হয় নাম প্রকৃতি। আর নাম প্রকৃতির পরে যে অর্থহীন যে শব্দ অংশ বসে তাকে বলা হয় প্রত্যয়। নাম প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়া প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তাকে বলা হয় কৃত প্রত্যয়। তাহলে দেখেন, এখানেও প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন আছে, আকৃতিগত ভাবে দেখতে অনেকটা একই রকম। কিন্তু আমরা বলি হচ্ছে যে অর্থবাচক শব্দের পরে এই যে শব্দ অংশ বসে নতুন শব্দ গঠন করে তাকে বলি প্রত্যয়। আর অর্থবাচক শব্দের পূর্বে বসে যে নতুন শব্দ গঠন করে তাকে বলে আমরা উপসর্গ। আর সন্ধিটাকে সন্ধি, আমরা এখানে একটা ইজি একটা শব্দ লিখলাম বিদ্যা যোগ কি লিখলাম আলয় সমান সমান বিদ্যালয়। বিদ্যা যা পড়া হয় বা পঠিত হয়, আলয় নিবাস নিকেতন মানে কি ঘর বাড়ি। তাহলে দেখেন, উপসর্গ প্রথম এবং দ্বিতীয় অংশের অবশ্য অর্থ থাকবে, কিন্তু দেখেন সরি, আমি বলছি যে সন্ধির প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের প্রত্যেকটার অর্থ থাকবে। আমরা সন্ধি নির্ণয় করার সময় হয়তো বা আমরা জানি না। উপসর্গের মূল শব্দের পূর্বে যে অর্থহীন শব্দ অংশ বসে তার কোনো অর্থ থাকছে না, মূল শব্দের পরে যে শব্দ অংশ বসছে তার কোনো অর্থ থাকছে না, সেটা হচ্ছে কি প্রত্যয়। এটা আকৃতিগত ভাবে একই রকম লাগে আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন মেইন টপিকসে একটু চলে যাই, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি এখন। দেখা যাক আপনাদের কতটুকু সহযোগিতা করা যায়। খেয়াল করেন, সন্ধি। সন্ধি শব্দের অর্থ মিলন, আমরা বললাম পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। প্রধানত সন্ধি দুই প্রকার, তৎসম সন্ধি আর খাঁটি বাংলা সন্ধি। খাঁটি বাংলা তৎসম সন্ধিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে
ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি আর স্বরসন্ধি। খেয়াল করেন, আমরা একদম প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে বিসর্গ সন্ধি নির্ণয় করার নিয়ম। আপনি যখন কোনো এমসিকিউর কোনো প্রশ্ন দেখবেন, দেখার সাথে সাথে আপনি বলে দিতে পারবেন যে এটা বিসর্গ সন্ধি। আবার এটা দেখার সাথে সাথে আপনি এটাকে সন্ধি বিচ্ছেদ করতে পারবেন। বিসর্গ সন্ধি হইতে গেলে কি করতে হয় খেয়াল করেন। আমরা বললাম যে কোন শব্দের মধ্যে আমাদের ব্যঞ্জন বর্ণের স আছে তিনটা, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। কোন শব্দের ভিতরে যদি এই তিনটা স কি অবস্থায় থাকে, যুক্ত অবস্থায় থাকে, যদি যুক্ত অবস্থায় থাকে, ঠিক আছে, তিনটা স যদি যুক্ত অবস্থায় থাকে। আচ্ছা, কোন শব্দের ভিতরে যদি আমরা ওকার পাই, যদি কোন শব্দের ভিতরে আমরা হচ্ছে যে কি রেপ চিহ্ন পাই, কিংবা শুধু বিসর্গও পাই, ঠিক আছে, আবার র পাই, তাহলে সেটা চোখ বুজে বিসর্গ সন্ধি হবে। তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স এই তিনটা যদি যুক্ত অবস্থায় থাকে, ওকার থাকে, রেপ চিহ্ন থাকে, বিসর্গ থাকে, তাহলে সেটা অবশ্যই বিসর্গ সন্ধি। কিভাবে বিসর্গ সন্ধি হচ্ছে দেখেন, বিস্তারিত আমাদের এখানে খুব সুন্দর করে নোট করে দেওয়া আছে, জাস্ট আপনি একবার পিডিএফ পড়বেন, হয়ে যাবে। সন্ধিগত শব্দের মধ্যে তিনটে স যুক্ত অবস্থায় থাকলে, র, রেপ, ওকার থাকলে সেটা বিসর্গ সন্ধি হয়। তাহলে কি হবে, আমরা বললাম সন্ধিজাত শব্দ তালবস্য, তারপরে মূর্ধন্য ষ, তারপরে দন্ত স, এরা কি অবস্থায় থাকবে, যুক্ত অবস্থায়। তাহলে যেখানে তালবস্য সেখানে আমরা কি দেবো, বিসর্গ। আপনাকে আর একটা বিষয় একটু বলি, একটু খেয়াল করেন। এই যে সন্ধির যে দুটো অংশ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, এই যে প্রথম অংশ যত সন্ধির নিয়ম সব অ্যাপ্লাই হবে এই প্লাস চিহ্নের আগে, মানে যা হবে পদ্মা সেতুর আগে, পদ্মা সেতুর ওই পারে যে আর কিছু হবে না। তাহলে খেয়াল করেন, সন্ধির যত নিয়ম অ্যাপ্লাই হবে এই প্রথম অংশে, আর দ্বিতীয় অংশে যা আছে তাই, এটার কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে আমরা বললাম সন্ধিগত শব্দের মধ্যে তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স থাকলে যুক্ত অবস্থায়, কি অবস্থায়, যুক্ত অবস্থায় থাকলে সেটা বিসর্গ সন্ধি হয়। তালবস্য সমান সমান বিসর্গ। তার কি হবে কি তালবস্য, আমরা এখানে দেখেন লিখলাম নিশ্চয়, তাহলে তালবস্য সমান সমান বিসর্গ, নি তালবস্য প্লাস চয়। এখন দেখেন, আমরা যখনই আমাদের অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন আপনি প্লাস চিহ্ন দেবেন, যখনই অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন সাথে সাথে আপনি প্লাস চিহ্ন দেবেন, নিশ্চয়। তাহলে তালবস্যর সাথে চড়া কি অবস্থায় আছে, যুক্ত অবস্থায় আছে। তাহলে যেখানে তালবস্য যুক্ত অবস্থায় আছে সেখানেই হচ্ছে যে আমাদের বিসর্গ হবে। তাহলে আমরা যদি এখানে লিখলাম শিরোচ্ছেদ, ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখছি আছে যে শির, তালবস্য এখানে আছে, তাহলে তালবস্য বিসর্গ দিয়ে দিয়েছি, যোগ যা আছে তাই, ছয় ক্ষেত্র ছেদ, শিরোচ্ছেদ। তাহলে এই তিনটে স যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে সেখানে বিসর্গ দেবো, বাকি অংশ যা আছে তা এর কোনো চেঞ্জ হবে না। দেখেন, দন্ত স সমান সমান বিসর্গ, মনস্কামনা, তিরস্কার, তারপরে হচ্ছে যে পুরস্কার, মনস্তাপ, মধ্যাহ্ন স সমান সমান বিসর্গ, নিষ্ঠুর, বহিষ্কার, প্রতিষ্ঠান, পরিষ্কার, রেপ চিহ্ন সমান সমান বিসর্গ। যেখানে রেপ চিহ্ন বসবে সেখানেই আপনার হচ্ছে যে বিসর্গ হবে। দেখেন, দুর্বার, নির্ণয়, দুর্নীতি, দুর্নাম, ওকার সমান সমান বিসর্গ, মনোভাব, ওকার আছে, মনোযোগ, সদ্যজাত, তিরোধান। এবার আপনাকে একটা ম্যাজিক দেখাই, খেয়াল করেন। আপনাকে আমি বললাম ওকার সমান সমান বিসর্গ, তাহলে এখানে আমি একটা শব্দ লিখবো, হ্যাঁ, প্রশ্নোত্তর। তাহলে তো ভাই এখানে তো ওকার আছে, তাহলে কি এর সন্ধি বিচ্ছেদ তেমন হবে যে প্রশ্ন বিসর্গ উত্তর, ঠিক আছে, ভুল হবে। খেয়াল করেন, আমরা যদি এখানে আরেকটা পাই, সেটা হচ্ছে কি বঙ্গোপসাগর,
সাগর। এখানেও তো ওকার আছে, তাহলে কি বিসর্গ হবে? না, একটু খুব সুন্দর করে খেয়াল করেন, আপনি শেখেন। দেখেন প্রশ্নোত্তরের আমরা লিখলাম এখানে কি, প্রশ্ন যোগ উত্তর। বঙ্গোপসাগর লিখলাম কি, বঙ্গ যোগ উপসাগর। ঠিক আছে, তাহলে দেখেন যদি এখানে আমরা লিখতাম কথক ও কথন, তাহলে কি আসতো? তাহলে হতো কথা যোগ উপকথন। এখন কেন এগুলোর ওকার থাকা সত্ত্বেও বিসর্গ হয়নি? দেখেন, মনোযোগ, মনোভাব, সদ্যজাত, লেখা আছে আছে যে মনোযোগ, মনোভাব, মনোভাব, সদ্যজাত, মনোযোগ, তিরোধান। প্রত্যেকটা দ্বিতীয় অংশে খেয়াল করেন, যোগ, ধান, জাত, ভাব, প্রত্যেকটার দ্বিতীয় অংশের শব্দটা একটা মূল শব্দ, এর পূর্বে কোনো উপসর্গ বসেনি। কিন্তু দেখেন কথোপকথন, কথা যোগ উপকথন, উপ আসছে, প্রশ্ন যোগ উত্তর, রস্য আসছে, তারপরে আছে বঙ্গোপসাগর, বঙ্গ যোগ উপসাগর, উপ আসছে। তাহলে পরবর্তী অংশে যদি রস্যু দ্বারা কোনো কিছু শুরু হয় বা কোনো উপসর্গ দ্বারা যদি শুরু হয়, তাহলে অবশ্যই সেখানে ও কার যুক্ত থাকা সত্ত্বেও বিসর্গ সন্ধি সেটা হবে না। তাহলে বিসর্গ সন্ধি হবে কখন? যখন আপনি ও কার আছে, ঠিক আছে, পরবর্তী অংশ যখন আপনি ভাঙছেন, ঠিক আছে, পরবর্তী অংশ যখন আপনি ভাঙছেন, তখন হচ্ছে যে যদি অর্থ পূর্ণ একটা শব্দ থাকে, কোনো উপসর্গ না থাকে, তখন এটা বিসর্গ। কিন্তু যদি হচ্ছে যে পরবর্তী অংশে রস্যু বা উপ বা রস্যু দ্বারা কোনো উপসর্গ শুরু হয়, তাহলে হচ্ছে যে যেটা আছে সেটাই হবে, সেখানে আর কোনো বিসর্গ হবে না। ব্যঞ্জন সন্ধি, কোনো সন্ধিগত শব্দের মধ্যে অনস্বর থাকলে অনস্বরের স্থানে মৌ বসে, আর কিছু দরকার নেই। যেখানে অনস্বর সেখানে মৌ। প্রিয়ংবদা, সংরক্ষণ, সংযত। সন্ধিযত শব্দের মধ্যে চয় ছয় থাকলে চ বর্ণ উঠে যাবে। একচ্ছত্র, একযোগ ছত্র। তারপরে আলোক ছটা, আলোক যোগ ছটা। কথাচ্ছলে, কথাযোগ ছলে। সন্ধিযত শব্দের মধ্যে ডাবল ব্যঞ্জন চয় ছয়, দয় দয়, নয় নয়, ডয় ডয়, বর্গের জয় জয় থাকলে প্রথম বর্ণ উঠে গিয়ে খণ্ডত্ব বসবে এবং বাকি শব্দ অপরিবর্তিত থাকবে। যেমন চলচ্চিত্র, চলত যোগ চিত্র। উড্ডিন, উৎ যোগ ডিন। জগন্নাথ, জগৎ যোগ নাথ। উজ্জ্বল, উৎ যোগ জল, উজ্জ্বল। তাহলে আবারও বলছি, ডাবল ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জন উঠে যে সেখানে খণ্ডত্ব, বাকিটাও অপরিবর্তিত থাকবে। কেমন? আমরা তো বললামই যে এখানে আমরা কি লিখলাম, উজ্জ্বল। ঠিক আছে, তাহলে দেখেন বর্গের জ যোগ বর্গের জ, তাহলে এই বর্গের জর পরিবর্তে খণ্ডত্ব, আর এটা অপরিবর্তিত থাকবে। তাহলে ডাবল ব্যঞ্জন যদি থাকে সেখানে প্রথম ব্যঞ্জনটা উঠে গিয়ে খণ্ডত্ব বসবে, বাকিটা অপরিবর্তিত থাকবে। সন্ধিজাত শব্দের মধ্যে বিপদ শব্দটি থাকলে উপরের নিয়ম প্রযোজ্য হবে না। যেমন দেখেন থাকে কি, বিপজ্জনক দাহ পদার্থ, 100 গজ দূরে থাকুন। তারপরে থাকছে কি, যে আছে যে বিপদ জাল, তাহলে ওখানে হওয়ার কথা কি ছিল? বিপদ জালে বয়রস্যি প বর্গের জয় জয় আকার ল, বিপদ জাল। এখানে ডাবল ব্যঞ্জন আছে বর্গের জ, তাহলে একটা বর্গের জর পরিবর্তে হওয়ার কথা ছিল কি খণ্ডত্ব, পরেরটা যা আছে তাই। কিন্তু দেখেন আমি যদি এখানে লিখি যে বিপদ যোগ জাল, তাহলে এই বয়রস্য প খণ্ডত্ব বলে কোনো শব্দ পাইছেন? পান নাই। সেজন্য এখানে কি, কোন শব্দ উচ্চারণের ভিতরে যদি এই নিয়ম চলে আসে এবং সেখানে যদি বিপদ শব্দটা চলে আসে উচ্চারণের ভিতরে, তাহলে সেটা অপরিবর্তিত থাকবে, তার কোনো কি হবে না, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। সন্ধিজাত শব্দের মধ্যে দয় ধয় থাকলে প্রথম অংশে খণ্ডত্ব বা দ বসবে এবং ধর পরিবর্তে হ বসিয়ে সন্ধি নির্ণয় করবে। আবারও বলছি, দয় ধয় সন্ধিজাত শব্দের মধ্যে যদি এইভাবে দয় ধয় থাকে, তাহলে দ যোগ ধ যদি থাকে, তাহলে দর পরিবর্তে আমার কি বসবে, খণ্ডত্ব বা দ। আর ধর পরিবর্তে আমার হবে হচ্ছে হ। তাহলে উদ্ধার, উৎ যোগ হার।
এখন আপনার মনে আছে যে ভাই, তাহলে আপনি হচ্ছে যে উদ, দ দিচ্ছেন না কেন? উদ্যোগ হার, উদ বলে কোনো শব্দ পেয়েছেন আপনি আজ পর্যন্ত? পান নাই। তাহলে খেয়াল করেন, আবার বলছি সন্ধিজাত শব্দের মধ্যে যদি দয় ধয় থাকে, তাহলে হচ্ছে যে দর পরিবর্তে খণ্ডত্ব বা দ, আর ধর পরিবর্তে হ বসবে। 3 = 1। এই আবার কি 3 = 1? আমরা জানি যে আমাদের বর্গীয় বর্ণ, বর্গীয় বর্ণ কি ভাই? ক, খ, গ, ঘ, ঙ, তারপরে চ, ছ, বর্গের জ, ঝ, ঝ, ইঙ। ঠিক আছে। তারপরে ত, থ, দ, ধ, দন্ত ন। তারপরে প, প, ব, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এরপরে আছে প, ফ, ব, ভ, ম। এখন দেখেন বর্গীয় বর্ণ, আমরা বললাম কোন সন্ধিজাত শব্দের মধ্যে বর্গীয় বর্ণের তৃতীয় বর্ণ থাকলে সেটা এক দ্বারা পরিবর্তন হবে। খেয়াল করেন, এটা কত নম্বর? এটা আছে 3 নম্বর। এটা আছে কত নম্বর? 1। আর এটা আছে 2, 3, 4, 5। তাহলে যদি গ থাকে তাহলে গড় পরিবর্তে কি হবে ভাই? ক হবে। কিরকম? যেমন সন্ধিজাত একটা শব্দ আমি এখানে লিখলাম, এখানে আমি লিখলাম বাঘ যন্ত্র। তাহলে গ আছে, গ কত নম্বর আছে? 3 নম্বরে আছে। তাহলে গটা চেঞ্জ হবে কি দ্বারা? এক দ্বারা চেঞ্জ হবে। 1 নম্বরে কি আছে? ক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? বাক যোগ যন্ত্র, বাক যন্ত্র। বুঝা গেছে? তৃতীয় বর্ণ, এই তৃতীয় বর্ণ চেঞ্জ হবে 1 নম্বর বর্ণ দ্বারা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে আর একটা শব্দ লিখলাম, এখানে লিখলাম সুবন্ত। দ্বন্দ্ব স্বরস বসালাম ব, প, ফ, ব, ভ। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে এই যে ব, ব কত নম্বর আছে? 3 নম্বরে আছে। এই বটা চেঞ্জ হচ্ছে কি দ্বারা? প দ্বারা, 1 নম্বর। তাহলে এখানে আমরা কি লিখবো? সুপ যোগ অন্ত, সুবন্ত। বুঝা গেছে? এই জন্য আমরা লিখছি 3 = 1। বিস্তারিত আপনি সব পেয়ে যাবেন। আপনার শুধু হচ্ছে যে এই ক্লাসের পিডিএফটা খুব সুন্দর হবে একটু রিডিং করে পড়া, একদম মুখে তুলে দিয়ে আপনাকে বোঝানোর ব্যবস্থা করা গেছে। এই যে সব কিছু এখানে দেওয়া আছে, দেখেছেন? পাশে হচ্ছে যে আপনি এই যে বর্গীয় বর্ণ পাচ্ছেন। এই যে একটু আগে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে কি, এই যে গ চেঞ্জ হচ্ছে ক দ্বারা। তারপরে আছে যে ব চেঞ্জ হচ্ছে কি দ্বারা? প দ্বারা। দিক যোগ অন্ত, দিগন্ত। ঠিক আছে। এখন দেখেন, যদি এখানে লেখা থাকতো যে ততবোধি, খেয়াল করেন ততবোধি দ, তাহলে এই যে দ, দর পরিবর্তে হওয়ার কথা কি? ত। তাহলে আমার উচিত ছিল কি? ত যোগ অবধি, এটা হওয়ার কথা ছিল। দেখেন, এই একটা ত আছে, তারপরে আমি আর একটা নিয়ম অনুসারে ত বসালাম, তার নিচে আবার হসন্ত। তাহলে একে ত, তার নিচে আবার এই হসন্ত। এটা হয় না, যার কারণে এই যে ত আছে, এই তর বাংলার একটা বিকল্প বর্ণ আছে তর, সেটাকে আমরা কি অনুবর্ণ বলতে পারি। আচ্ছা, এই তার স্বতন্ত্র হিসেবে ব্যবহৃত হয়, সেটার নাম কি? খণ্ডত্ব। তাহলে তৎ যোগ অবধি, তত্ত্ববোধি। দেখেন 5 = ম। 5 নম্বর কি? 5 নম্বর বর্গীয় বর্ণ কি? দেখেন এখানে 5 নম্বর বর্গীয় বর্ণ দেখেন উঙ্, ইঙ্গ, মধ্যাহ্ন দন্ত ন, ম। তাহলে এই কোনো সন্ধিজাত শব্দের মধ্যে যদি এই 5 নম্বর বর্গীয় বর্ণ থাকে তাহলে সেটা ম দ্বারা চেঞ্জ হবে। শঙ্কা, মৃন্ময়, সংশয়, সংতাপ, কিম্ভূত ইত্যাদি। এবার লিখলাম 55 = 15। কি জ্বালা, 55 = 15 আবার হয়? হ্যাঁ, বানাইলে হয়। বর্গীয় বর্ণের 5 নম্বর বর্গীয় বর্ণ যদি ওই বর্ণ দ্বিত্ব অবস্থায় থাকে বা যুক্ত অবস্থায় থাকে,
ঠিক আছে, দ্বিত্ব মানে কি এক বর্ণ দুই বার, আর যুক্ত মানে কি ভিন্ন বর্ণ দুইবার। তাহলে এই প্রথম বর্ণটা চেঞ্জ হবে ওই বর্গীয় বর্ণের 1 নম্বর বর্ণ দ্বারা। ঠিক আছে, আর একে যদি দ্বিত্ব বা যুক্ত অবস্থায় থাকে, এই পঞ্চম বর্গীয় বর্ণ যেটা আছে সেটাই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি এখানে লিখি যে মৃন্ময়। আচ্ছা, আমরা লিখলাম কি মৃন্ময়, দন্তন্য যোগ ম ভাঙলে লাস্টে অন্তস্থ, তাই তো? তাহলে এই তথ দ ধ দন্তন্য, এটাও 5 নম্বর, 5 নম্বর বর্গীয় বর্ণ। প ফ ব ভ ম, এটাও 5 নম্বর বর্গীয় বর্ণ। এখন আমি বলতে চাচ্ছি যে 55 = 15 কি হবে? তাহলে আমি আগে প্রথম বর্ণ ময়রি বসে নিই। প্রথম বর্ণ ময়রি বসালাম। এবার দেখেন 5 নম্বর বর্গীয় বর্ণের আসছে কি প্রথমে দন্তন্য। তাহলে এই 5 = কি 1 হবে। তাহলে এই দন্তন্য কোন বর্গীয় বর্ণের আছে, যে দন্তন্য বর্গীয় বর্ণের শুরুর বর্ণটা কি? তা শুরুর বর্ণ আছে কি থাকছে ত, তাহলে মৃৎ যোগ, আর এই 5 অপরিবর্তিত থাকবে, যোগ ময়। তাই মৃন্ময় বানান মৃন্ময়। মৃন্ময়ের হচ্ছে যে প্রথম অংশ কি মৃৎ, কি কি মৃৎ কখনো হয়? হয় না। যার কারণে আমরা তখন কি করলাম, যে এই যে ত যে বসছিল, তর একটা বিকল্প বর্ণ স্বতন্ত্র বর্ণ হিসেবে ব্যবহৃত হয়, সেটা বসালাম মৃৎ যোগ ময়, মৃন্ময়। কোন সন্ধিজাত শব্দের মধ্যে যদি ব ফলা থাকে, তাহলে ব ফলা যুক্ত বর্ণ রস্যুকার বা দীর্ঘকার হবে, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। কিন্তু দেখেন আপনি, আমি বললাম যে সন্ধির প্রথম অংশ নিয়মটা, ঠিক আছে, নিয়মটা অ্যাপ্লাই হবে পরের অংশ যা আছে তাই। যেমন আমি এখানে লিখলাম যে সন্ধিজাত শব্দের মধ্যে ব ফলা, ঠিক আছে, ব ফলা জায়গায় থাকবে, তাহলে ব ফলা যুক্ত বর্ণের রস্যকার দীর্ঘকার বাকি অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে আমরা যদি এখানে লিখি অন্বেষণ, ব ফলা দন্তন্য, তাহলে এখানে আমরা লিখলাম কি অনু যোগ প্রথম বর্ণ কি এ, এ যোগ অনুযোগ কেশন, অন্বেষণ। ঠিক এখানে যদি আমরা লিখতাম উম, তাহলে খেয়াল করেন, এখানে আমরা যদি লিখি যে স্বাধীন, তাহলে এটার ব্যয়বাক্য কি হবে? বফলাযুক্ত বর্ণের রস্যকার সু যোগ কি লিখবো অধীন। কিন্তু এটা ভুল, কারণ বফলা যখন একান্ত ব্যক্তিগত নিজেকে কিছু বোঝাবে, তখন বফলার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, অর্থাৎ বফলা স্বাধীন, স মানে কি নিজে, নিজের অধীনে নিজে থাকা, তাকে বলছে আমরা কি স্বাধীন। বোঝা গেছে? স্বাধীনতা সহযোগ অধীনতা। পরীক্ষায় দেখবেন এখান থেকেই কোশ্চেনটা দেবে, কারণ আপনি নিয়ম জানেন বফলা যুক্ত বর্ণে রস্যকার বা দীর্ঘকার বসে, বাকি অংশ অপরিবর্তিত থাকে। ঠিক আছে, শুধুমাত্র স্বাধীন শব্দটাই এই জন্য পরীক্ষায় বারবার দেওয়া হয়, লেখা আসবে। সংযত শব্দের মধ্যে জফলা থাকলে জফলাযুক্ত বর্ণের রস্যিকার বা দীর্ঘিকার বসে, বাকি অংশ অপরিবর্তিত থাকে। মৎস্যাধার মসিযোগ আধার যদ্যপি যদিযোগ অপি। সংযত শব্দে ঔকার থাকলে, ঠিক আছে, ঔকার থাকলে ওই এবং ঔকার যুক্ত বর্ণে প্রথম অংশ অ বা আকার হবে, বাকি অংশ ও বা ঔকার হবে। যেমন দেখেন বনৌষধ, বনযোগ ঔষধ, মহৌষধি, মহৌষধি, মহাযোগ ঔষধি। তাহলে ঔকার যদি থাকে, তাহলে সেখানে আমাদের প্রথম অংশ আছে যে কি দ্বারা গঠিত হবে? প্রথম অংশ অ বা আকার। যেমন দেখেন এখানে মহা কি কার আছে? আকার আছে। অথচ এখানে এটা পরে লেখা,
যে বন ঔষধ, তাহলে বন এখানে কি আছে? অ আছে। তাহলে এই জন্য আমরা বলছি যে ঔকার থাকলে অ বা আকার হবে এবং বাকি অংশ ও বা ঔকার হবে, এর কোনো চেঞ্জ হবে না। সন্ধিগত শব্দের মধ্যে আর উচ্চারিত হলে প্রথম অংশ অ বা আকার হবে, বাকি অংশ ঋত বসবে। ভয়ার্ত ভয়যোগ ঋত, ক্ষুধার্ত ক্ষুধাযোগ ঋত, তৃষ্ণার্ত তৃষ্ণাযোগ ঋত। নিপাতন অর্থ ব্যতিক্রম, যে সন্ধি সন্ধি নিয়ম অনুসারে না হয়ে ব্যতিক্রম আকৃতির হয় তাকে নিপাতন নিষিদ্ধ সন্ধি বলে। নিপাতন নিষিদ্ধ সন্ধিও তিন প্রকার। এই তিন ধরনের সন্ধি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, এই নিপাত নিষিদ্ধ সন্ধির নিচের কোনটা স্বরসন্ধি? কোনটা স্বৈর, শুদ্ধোধন, অন্যান্য, গবাক্ষ, গবেশ্বর, পুরৌর, তারপরে মারতণ্ড। ওইটা হবে কি? মারতণ্ড হবে। মারতণ্ড হবে কি? মার্ত যোগ অণ্ড, মারতণ্ড। নিচের কোনটা নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি? তার মানে আপনাকে বিভাজনও দিতে পারে, আবার কি ওয়ার্ডও দিতে পারে। প্রৌঢ়, গবাক্ষ, গবেশ্বর, অন্যান্য, স্বৈর, কুলটা, শুদ্ধোধন ইত্যাদি। এখানে মনে রাখার জন্য আমরা খুব সুন্দর করে ছন্দ লিখে দিয়েছি, দেখেন যে গবেশ্বরের কুলোটা মেয়েটি অন্যান্য পুরুষদের সাথে সৌর শাসন প্রতিষ্ঠা করতে পারেনি, তাই গবাক্ষের পাশে বসে মারতণ্ডের শুদ্ধোধনের সাথে প্রেম করছে। গবাক্ষ মানে কি জানালা, মারতণ্ড মানে কি? সূর্য। এগুলো ছাড়া আর কিছু নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি আছে, সেগুলো দিয়ে দিয়ে হলো নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি। বৃহস্পতি, তস্কর, ষোড়শ, হরিশ্চন্দ্র, গোষ্পদ, পরস্পর, আশ্চর্য, দুর্লভ। মনে রাখার নিয়মও লিখে দিয়ে আছে এখানে। একাদশ বয়সের বৃহস্পতি আর ষোড়শ বয়সের বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর মানে চোর, গোষ্পদ মানে গরুর পা চুরি করে, যা দেখে ফেলে পতঞ্জলির বোন মনীষা। এই কথা শুনে হরিশ্চন্দ্র আশ্চর্য হয়ে আস্পদকে বলে দিল, যারা গরুর পা চুরি করে তারা কখনোই দুর্লোকে থাকতে পারবে না। নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধি। অহর্নিশ, বাচস্পতি, শিরোপীড়া, তারপরে ভাস্কর, প্রাতকাল। ভাস্কর মানে কি? সূর্য। বাচস্পতি বক্তৃতাদানে যে পটু বা দক্ষ। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। উত্থান, উত্থাপন, সংস্কার, সংস্কৃত, পরিষ্কার, পরিষ্কৃত। নিচে কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়? নিরস আছে, প্রাতর উত্থান আছে, ভাস্কর আছে, সংলাপ, যোগ লাভ, সংলাপ না। উদ্যত, উদ্ধ যোগ হত, ক নম্বর। পিত্রাদেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? পিতাযোগাদেশ, পিত্রাদেশ, না পিতৃযোগাদেশ? পিতৃযোগাদেশ। কোনটি শুদ্ধ? প্রতিযোগ কোষ। পশুযোগ অধম, পশ্চাধম, পশ্চাধম আকার। নিচের অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সুযোগ অল্প, স্বল্প, রস্যকারে যুক্ত হয়েছে, বপলা যুক্ত বর্ণে। আদ্যন্ত হবে কি? আদিযোগ অন্ত। অন্বেষণ, অনুযোগেশন, ভাবুক, ভৌযোগ উক। তাহলে অশুদ্ধ হচ্ছে তো আদ্যন্ত, আদিযোগ অন্ত হবে। প্রচুর সলভ দিয়েছে, সলভ করতে হবে প্রচুর। ক্লাসগুলো সুন্দর করে রিডিং করে তারপরে আপনি আছে যে এমসিকিউ সলভ করবেন। আবারও বলছি,
সন্ধির যে নিয়মগুলো আছে এর বাইরে পড়ার দরকার নেই, আপনি শুধু প্র্যাকটিস করবেন, দেখবেন যেখান থেকেই কোশ্চেন দিচ্ছে এর বাইরেতে আর কিছু দেয়নি। আচ্ছা, এখন উপসর্গ উপসর্গ নিয়ে ক্লাসের পিডিএফটা দিয়ে দিচ্ছি, কারণ উপসর্গ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার এই যে খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, তারপরে হচ্ছে যে আপনার ফার্সি উপসর্গ, মানে বিদেশি উপসর্গের ভিতরে ফার্সি, ইংরেজি, হিন্দি, এই উপসর্গর প্রত্যেকটা উপসর্গর একটা মডেল আকারে একটা শীট দিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু দেখবেন। এখানে ছন্দ আকারে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, সন্ধির ওই এই উপসর্গের ওইটা মানে দেওয়া হয়নি দেন। ওইটা আরেকটা ও আচ্ছা, আগের স্লাইডে। আছে। তাহলে দেখেন উপসর্গ ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এটা আগে তো বলা হয়েছে, কি কাজ করে, অর্থবাচক শব্দ তৈরি করে, তারপরে হচ্ছে যে অর্থের পূর্ণতা দান করে, অর্থ সম্প্রসারণ করে, অর্থ সংকোচন করে, শব্দের অর্থের পরিবর্তন করে। উপসর্গ বাংলা ভাষায় তিন প্রকার: খাঁটি বাংলা, সংস্কৃত তৎসম, খাঁটি বাংলা উপসর্গ। দেখেন এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। একটা ছন্দ লিখছিলাম যখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন হচ্ছে যে এই ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মেটে ক্লাস নিতে যাওয়ার সময় লেগুনায় বসে থেকে এই ছন্দর মনে উদয় হয়েছে। অজপাড়া গায়ের অঘারাম ছেলে শাওন কোচিং এ আসার সময় ইতিহাসের অগ্নিকন্যা বিপাশাকে আর নয়নের দিকে পছন্দ করে। একদিন ভর দুপুরে সুকৌশলে কুপরামর্শে ওই আন্তারা মেয়েটিকে আফসায় নিয়ে গিয়ে ৪৯ টাকার কদবেল ও শশা খাওয়ায়ে হাত পাতিয়ে প্রেমের ভিক্ষা চাই। তখন মেয়েটিও অনাচার সৃষ্টি করে। খেয়াল করেন, তাহলে এটা মনে রাখার উপায় লিখে দিচ্ছিলাম এইভাবে যে অজ পাড়া গায়ের অঘারাম ছেলে, অজ, অজ পাড়া গায়ের অজ, তারপরে অঘারামের অঘা, এই যে অঘারামের অঘা, কোচিং এ আসার সময়ের আছে আ, ইতিহাসের ইতি, অগ্নিকন্যার অ, বিপাশার বি, আর নয়নের আর, ভর দুপুরের ভর, সুকৌশলের সু, কুপরামর্শের কু, আন্তারামেটের আন, আবছায়ার আব, নিয়ে গিয়ে নি, ঊনপঞ্চাশের উন, কদবেলের কদ, স একটা সা একটা, তাহলে উপরে তালবস্য আছে, হবে দন্তস্ব, স সা, হাত পাতিয়ের হা, পাতিয়ের পাতি, অনাচারের অনা। এইগুলো ছিল ২১টি খাঁটি বাংলা উপসর্গ। কয়েকবার রিডিং পড়লে দেখলে আপনি চিনবেন। তথ্য উপসর্গ রেখে দিয়ে আছে। বিদেশি উপসর্গ আরবি আম, খাস, লা, গর, বাজে, ফয়। হিন্দি উপসর্গ একটা হর, হর রোজ, হর হামেশা, হর কিসিম। ইংরেজি উপসর্গ ফুল, হাব, হেড, সাব। ফার্সি উপসর্গ লিখছি অয়ন, বর হিসাবে, বদ, কম না, বর, বদ, কম না, ৪টা। কেননা বইয়ের অনুপস্থিতিতে শুধু পাঁচটা। অনুপস্থিতিতে ফি, সপ্তাহের ফি, নিমতলা নিম, নিমতলায় দর একটা, কার একটা, দরকার মেটাতে গিয়ে বেহুশের বে, 10টা।
একই উপসর্গ যোগে গঠিত আর কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আছে, দেখেন। আপনাকে এক ট্রিক্স দেখাই। আমি আগেই বলেছি উপসর্গ একটা অর্থবাচক শব্দে পূর্বে বসে নতুন অর্থ দান করে। একটা শব্দ লিখলাম, সমভিব্যাহার। এটার ভিতরে কয়টা উপসর্গ আছে? প্রথমে এটাকে আপনি ছেড়ে বললে আগে ভাঙেন, সমভিব্যাহার। সমভি, এই সমভিকে আবার সন্ধি বিচ্ছেদ করেন তো। সন্ধি বিচ্ছেদ করে কি আছে? সম, এখানে কোনো কান নেই, তাহলে কি বসবে? অভি, সমযোগ অভি। বেহার, কোন শব্দের সাথে জফলা যুক্ত থাকলে জফলা যুক্ত বর্ণে আমরা কি দিই? রস্বীকার বা দীর্ঘিকার দিছিলাম। যেমন আমরা ওখানে কি লিখছিলাম যে প্রত্যেক, তাহলে এখানে কি লিখছি? প্রতি যোগ এক। প্রতি কেন লিখছি? রস্বীকার, জফলা আছে তর সাথে, প্রতি। এখানে এটা কি আছে? প্রত্যেক, একার, একারের জন্য এখানে এ ওয়ার্ড। সমযোগ অভি, তাহলে ব্যয়, ব্যয়ের সাথে বসাতে জফলা আছে, তাহলে বয় রস্বীকার বি। আর এই যে কি কার? আকার, বীজকা। আর হারটা কি? হার সে অর্থপূর্ণ শব্দ। অর্থপূর্ণ শব্দের পূর্বে পর পর সব উপসর্গ বসে। সম একটা উপসর্গ, অভি একটা উপসর্গ, বি একটা উপসর্গ, আর একটা উপসর্গ। তাহলে উপসর্গ একটা অর্থবাচক শব্দের পূর্বে বসে নতুন অর্থ দান করছে। উপসর্গ নিজস্ব কোনো অর্থ নেই, পাশাপাশি একের অধিক উপসর্গ বসতে পারে। তবে যার আহ আপনার যে শব্দের অর্থ নেই, সে শব্দের পূর্বে কখনো উপসর্গ বসে না। প্রত্যাদেশ, প্রতিযোগ আদেশ, আদেশের আ একটা উপসর্গ। প্রত্যাগমন, প্রতিযোগ আগমন, আ একটা উপসর্গ। ঠিক আছে। অপরিপক্ক, ব্যতিহার, সুসংবাদ, অনতিবৃহৎ, অপরিমাণদর্শী, এই একটা শব্দে যতগুলো উপসর্গ তৈরি করে যায়, এই শিক্ষা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন, সব দিয়ে আছে এখানে। প্রতিসংহার, প্রতিযোগ সমযোগ আহার। প্রতি উপসর্গ, সংহারে অনেশ্বর থাকলে মোহ হবে, সম একটা উপসর্গ। আহার হচ্ছে সে অর্থবাচক শব্দ। বিভিন্ন প্রতিযোগিতায় আসা এই উপসর্গর কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা টেক্সট বইতে পড়তে হবে। ঠিক আছে, খুব সুন্দর করে এটা দেখবেন। তাহলে নিয়মিত পড়াশোনা করেন, আর যে ক্লাস, এই ক্লাসের টপিকস নিয়ে যেটা আলোচনা করা হলো, এটা একটু কাইন্ডলি আপনারা ভালো করে পড়েন, দেখেন। ঠিক আছে, ভালো লাগবে। আর যদি কোনো শব্দের সমস্যা হয়, তাহলে হচ্ছে যে আপনি ছবি তুলে পাঠিয়ে দেবেন। কোনো প্রশ্ন সমস্যা হলে ছবি তুলে পাঠিয়ে দেবেন, সেটা আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হুম। হুম।